প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জান্নাহ, পর্ব 2, ভয়েস বাই আরবি। দূরে গাড়িতে বসে থাকা দুটি তীক্ষ্ণ দৃষ্টি এতক্ষণ মেহেরিনের কর্মকাণ্ড দেখছিল। মেহেরিনের মারামারি শেষ হতেই ফারহান একটি দীর্ঘশ্বাস ফেলল। দাঁতে দাঁত চেপে সে তার ভাই ফারিসের উদ্দেশ্যে পড়ল, দেখলে ভাইয়া, দেখলে গুন্ডিটা এবার রাস্তাঘাটে গুন্ডামি শুরু করে দিয়েছে, এখন এর লাগাম টানা দরকার। ফারিস বাহিরে থেকে চোখ সরিয়ে এনে ফোন ঘাঁটতে লাগলো। গম্ভীর স্বরে বলল, দেখেছি। আর এত কথা না বলে ওকে কি আটকা? আমি পারবো না, ফারহান পরিষ্কার জানিয়ে দিল। সকালে কি করেছে মনে নেই? এবার কিছু একটা হোক, জন্মের শিক্ষা হবে বেয়াদবটার। এই বলে সে দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। ওহ শিট! হঠাৎ ফারহান এই বলে চিৎকার করে উঠল, আর দেরি না করে মুহূর্তের মধ্যে সে গাড়ি থেকে বেরিয়ে মেহেরিনদের দিকে ছুটল। আসলে মেহেরিনদের হাতে মার খেয়ে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়লেও তাদের মধ্যে একজন পিছনে পকেট থেকে ছুরি বের করেছে। আর এই দৃশ্যটা ফারহানের চোখ এড়ায়নি। নিজের সাথে ঝামেলা করুক বা না করুক, যতই হোক তাদের তো আপন কেউ। এক মুহূর্ত দেরি না করে সে তাই গাড়ি থেকে বেরিয়ে গেল। মেহেরিন আর সিমি তখনও হাসাহাসি করছে। তাদের সামনে ছেলেগুলো ভয়ে পালাতে শুরু করেছে। ঠিক তখনই পেছনে লোকজনের জটলা আর বিকট চিৎকারের শব্দ শুনতে পেল তারা। পেছনে করে তাকাতেই মেহেরিন দেখল এক অপূর্ব দৃশ্য। অভাবনীয় দৃশ্য। যে ছেলেটি ছুরি বের করার চেষ্টা করেছিল তাকে ফারহান অনবরত কিল ঘুষি মেরে চলেছে। ফারহান তার হাত ধরে এমনভাবে মোচড়াচ্ছে যে ছেলেটার হাত থেকে ছুরিটা ছিটকে দূরে পড়ে গেল। মেহেরিন বেশ অবাক হলো, একই কাণ্ড, এই হিটলারটা আবার এখানে কেন? আর সে ওদের মারছে কেন? তার মাথায় ব্যাপারটা ঢুকলো না। ফারহান চোখ মুখ রাগে লাল করে ছেলেটাকে মারতে মারতে চিৎকার করছে, এত সাহস তোর? ছুরি বের করেছিস, জানিস ওকে, আর আমাকে চিনিস? তোকে আজ আমি দেখাচ্ছি। এই বলে আবারও এলোপাথারি কিলঘুষি দিতে লাগলো। কাতরাতে কাতরাতে ছেলেটি ফারহানের পা জড়িয়ে ধরল। ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, এইবারের মতো আর হবে না ভাই, ক্ষমা করে দিন। মেহেরিন আর সিমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দেখল ফারহান একাই বাকি ছেলেগুলোর উপর চড়াও হয়ে যাচ্ছে। সিমি মেহেরিনকে ধাক্কা দিয়ে বলল, দোস্ত কি হচ্ছে সব? ও তো দেখি তোর হয়ে ওদের মারছে। মেহেরিন ভুরু কুঁচকে ফারহানের দিকে তাকালো, তার চোখে মুখে মিশ্র অভিব্যক্তি, বিস্ময়। ছেলেগুলো মার খেয়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে এবার এক দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। তারা চলে যেতেই ফারহান নিচে হাত দুটো ছেড়ে নিল, যেন গায়ে ধুলো লেগেছে। মেহেরিন এগিয়ে এসে দাঁড়ালো ফারহানের সামনে, কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করলো। ফারহান কেন তাকে সাহায্য করলো? ফারহান একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মেহেরিন এভাবে তাকিয়ে আছে দেখে সে দুবার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেহেরিন দৃষ্টি নামিয়ে নিল, থুতনি নামিয়ে হালকা নিঃশব্দে হাসলো, যা কারো চোখে পড়ল না। আর পরক্ষণেই আবার ফারহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলল, তা মিস্টার, আপনাকে কে বলেছে এখানে হিরোগিরি করতে? নিজের কাজ নাই? ফারহানের মেজাজ এমনিতে সকাল থেকে চটে আছে, তার উপর এমন কথা। সে কটমট দৃষ্টি নিক্ষেপ করলো, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার এত শখ লাগেনি হিরোগিরি করার। আর তোরা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, এখন কলেজ গেটে শুরু করেছিস কি করে? ছেলে হওয়া এত শখ, এখন যদি ছেলেগুলো অঘটন ঘটাতো তখন কেমন লাগতো শুনি? মেয়ে হয়ে ছেলেদের সাথে লাগতে আসিস, ডাফার। মেহেরিন চটজলটি ভাবলেশীন জবাব দিল, আমারটা আমি না হয় বুঝে নেব, আপনাকে বলিনি তো মাতবাড়ি করতে এখানে এসে, বলে মুখ বাঁকালো। ফারহান রাগে ফোঁস করে উঠল, মাতবরি? আমি না থাকলে তোর এখন কি অবস্থা হতো সেটা একবার ভেবেছিস? নাকি ভাবছিস হাতে ওই স্টিক নিয়ে পৃথিবী জয় করে ফেলবি? মেহেরিন এবার এক ধাপ এগিয়ে এসে বলল, আমার স্টিক নিয়েই আমি বিশ্ব জয় করতে পারি, আপনার মতো নেতা খেতা ভাইয়ের সাপোর্ট নিয়ে ঘুরে বেড়ায় না। ফারহান যেন সহ্য করতে পারল না। মেহেরিনের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে সে গাড়ির দিকে হেঁটে যেতে যেতে চিৎকার করে বলল, যা খুশি কর, একদিন ঠিক শিক্ষা পাবি। আর যদি তোর চুল পরিমাণও ক্ষতি হয়
তবে আমি দায়ী নয়, বুঝেছিস? দূর হ। মেহেরিন তার পিঠের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। সিমি ভয়ে ভয়ে মেহেরিনের হাত ধরে টেনে টানতে টানতে বলল, চল দোস্ত, এবার আমরা যাই। উনি তো তোকে জ্বালিয়ে শেষ করে দেবে। মেহেরিন হাসলো। চল। ছোট নবাবের ডাকটা এবার শুধু শুধু বাড়িয়ে দিলাম। এদিকে মেহেনুর আপন মনে ইউনিভার্সিটির একটি ফাঁকা বেঞ্চে বসে পা দোলাচ্ছে আর ঝালমুড়ি খাচ্ছে। ঠিক সেই সময় তার পাশে এসে বসলো মারিয়া। কিরে, এতক্ষণ ধরে পুরো ভার্সিটিতে তোকে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস? মারিয়ার কণ্ঠে বিরক্তি। ভালো লাগছে না তাই। মেহেনুর শান্তভাবে উত্তর দিল। তা তোর ভালো লাগে আর কোন দিন? এই বলে মারিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। আবার বলতে শুরু করলো, কিছুদিন পর রাইডিং কম্পিটিশন হবে জানিস? মেহেনুর শান্ত দৃষ্টিতে মারিয়ার দিকে তাকালো এবং ছোট করে বলল, ওহ। মারিয়া কপাল কুঁচকে বলল, ওহ মানে? তুই। কথাটা শেষ করতে পারল না সে। তার আগেই মেহেনুর স্পষ্ট জানিয়ে দিল, নট ইন্টারেস্টেড। এই বলে সে আবারও গুনগুন করতে লাগলো আর ঝালমুড়ি খেতে লাগলো। এর মধ্যে তাদের থেকে কিছুটা দূরে আর একদল ছেলে মেয়ে এসে গোল হয়ে বসলো। তাদের হাসির শব্দ আর ফিসফিসানি এখান থেকেও শোনা যাচ্ছে। মারিয়া দেখলো বেশ সুন্দরী একটা মেয়ে, পরনে জিন্স টপ। দেখেই বোঝা যাচ্ছে বড়লোক বাবার বখাটে কন্যা। মারিয়া মেহনুরকে কোনোই দিয়ে গুঁতা দিয়ে সামনের দিকে ইশারা করলো। মেহনুর বিরক্তিতে উফ করে উঠল। এরপর মারিয়ার ইশারা অনুযায়ী সামনে তাকালো। তার নজরেও এড়ালো না মেয়েটিকে। কি হয়েছে, গুতাগুতি করছিস কেন? মারিয়া ইশারায় ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, জানিস ওই মেয়েটা সেদিন ফারিজ ভাইয়ের সাথে কথা বলেছিল, আর তারপর থেকে সে বলে বেড়াচ্ছে যে সে নাকি ফারিজ ভাইকে ভালোবাসে। এখন নাকি প্রপোজও করা হয়নি, কিন্তু ফারিজ ভাই নাকি এই মেয়েকে বলেছে ও ভালোবাসে। আর কি করেছে জানিস? কলেজে ফারিজ ভাইয়ের পোস্টারগুলোতে ফ্লাইং কিসও দিয়েছে, আর মানুষকে নানা উল্টাপাল্টা কথা বলেছে। মেহনুর কান পেতে বেশ মনোযোগ দিয়ে সব শুনছিল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু ছোট করে বলল, ভালো তো। মেহেরিন তড়িঘড়ি করে বাসায় ঢুকলো। এসে ড্রয়িং রুমে দেখলো মা মনিরা বেগম রাগে ফুঁসছেন। মায়ের দিকে তাকিয়ে মেহেরিন ভয়ে ছিটিয়ে গেল। বুঝতে আর বাকি রইল না যে আজ কপালে শনি আছে। তার আগেই মাকে ভুলিয়ে ভালিয়ে পটাতে হবে। আমার আম্মি জান, মিষ্টি কণ্ঠে সে ডাকলো মাকে। মনিরা বেগম তেতে উঠল। ঢং করা হচ্ছে? রাগে ফুঁসতে ফুঁসতে তিনি আবার বললেন, ভাই বোনেরা কী শুরু করেছিস শুনি? তোদের জন্য কি একদণ্ড শান্তিতে থাকতে পারবো না? আজ আসুক তোর বাবা, সবকটাকে শিক্ষা দেব। মেহরিন বুঝলো সকালের সব কিছু মায়ের কানে চলে এসেছে। এই রে, বাবার কানে গেলে তোর রক্ষা নেই। এই বলে সে মায়ের কাছে গিয়ে গদগদ হয়ে বলল, মাম্মি, আম্মি, আমার সোনা আম্মি, কলিজের টুকরা আম্মি, প্লিজ বাবাকে বলো না, প্লিজ। কাঁদো 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 মুখ নিয়ে সে মায়ের দিকে তাকালো। মনিরা বেগম মেয়ের কাণ্ড দেখে মনে মনে হাসলেও মুখে কিছু বললেন না। হয়েছে, ন্যাকামো করতে হবে না। তা এখন কোথা থেকে ফিরলি শুনি? মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো তিনি। মেহেরিন মিনমিন করে বলল, আমি তো সিমিকে একটু কলেজ গেট পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলাম। ওর একটু প্রবলেম হয়েছে তো তাই। প্রবলেম? মনিরা বেগম গর্জে উঠলেন, ছাড়ো তো মা, ওকে যেতে দাও। কত কাজকাম করে বাসায় ফিরল, খুব টায়ার্ড সে। মেহেনুরের কণ্ঠস্বর শুনে মা মেয়ে সদর্যের দিকে তাকালো। মেহরিনের আর বুঝতে বাকি নেই যে কিছুক্ষণ আগের ঘটনা কার্যকলাপ বড় বোনের কানে পৌঁছে গেছে। তাই তাকে খুঁচানোর জন্যই মেহনুর শেষের কথাটা টেনে টেনে বলেছে। মনিরা বেগম তেতস্বরে বলল, এই তো চলে এসেছে আর এক নবাবজাদি। তারপর থামলো। মেহনুরের উদ্দেশ্য বললেন, থামো, আসো আসো, এসে আমাকে উদ্ধার করো। তা কি লাগবে ম্যাম, চা নাকি কফি? বলেই তিনি মুখ বাঁকালেন। মেহেরিন ক্লান্ত শরীরে সোফায় বসে গায়ে এলিয়ে দিল। আপাতত কিছু লাগবে না, আগে বলো বিপদে কোথায় পড়েছ, আমি এখনই উদ্ধার করব। মেহেনুর হাসি চাপতে চাপতে বলল। মনিরা বেগম বেশ বিরক্ত হলো। তার কথা না বাড়িয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন আর বিড়বিড় করে মেয়ে দুটোকে বকতে লাগলেন। যত সব। মায়ের প্রস্থান দেখে দুই বোন একে অপরের দিকে চেয়ে হাসতে লাগলো। মেহেরিন হাফ ছেড়ে বলল, যাক বাবা, বেঁচে গেলাম। তুই না এলে আজ কী যে হতো। ধন্যবাদ আপু। হয়েছে, পারলে আমাকে এক কাপ কফি করে দে।
নিয়ে আসছি, অপেক্ষা করো। হুম। এই বলে ক্লান্তিতে গা এলিয়ে দিল। ধরনীর বুকে রাত গভীর হয়েছে, চারিদিকে পিনবদন নীরবতা। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কেবল এপাশ ওপাশ করছে। ঘড়িতে তখন ঠিক রাত 1টা। একটা অন্ধকার ঘরে কেউ একজন ফোনে কথা বলছে। কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, শুধু নির্ভেজাল নির্দেশ। 10 মিনিটের মধ্যে আমার সব ডিটেলস চাই। অ্যাজ সুন অ্যাজ। ওপাশ থেকে কিছু একটা জবাব এলো। কণ্ঠটা আরও তীক্ষ্ণ হয়ে উঠল, যার মধ্যে সামান্যতম নড়চড় বরদাস্ত না করা। 10 মিনিটের 1 সেকেন্ডও যেন নড়চড় না করা হয়। কল কেটে দিয়ে সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। ঠিক 10 মিনিট পর টুং টুং শব্দে বার্তা এলো। তা দেখে রহস্যময় একটা বাঁকা হাসি দিল। বোঝাই আছে কাজ হয়ে গেছে। পার্সানা নাইট ক্লাব। শহরের নামকরা পার্সানা নাইট ক্লাবের ঠিক সামনেই রাস্তায় দাঁড়িয়ে একটা কালো বাইক। তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে এক রহস্যময় মানব। মাথায় হেলমেট, পরনে কালো লেদারের জ্যাকেট, জিন্স আর হাতে গ্লোভস। শারীরিক গঠন দেখে বোঝাই যাচ্ছে এ কোনো পুরুষ নয়, নারী। কালো বাইকের পোশাকে ঢাকা এই নারী অবয়ব এক দৃষ্টিতে ক্লাবের আলো ঝলমলে প্রবেশপথের দিকে তাকিয়ে। ঠিক তখনই তার পেছনে থামলো আরও একটি বাইক। বাইক থামিয়ে হেলমেট খুলে ফেললো। দ্রুত মাথায় পড়ল হুডির ক্যাপ, আর মুখে টেনে নিল একটা কালো ওয়ান টাইম মাস্ক। বাইক থেকে নেমে সে প্রথম মানবটির দিকে তাকিয়ে ইশারা করলো, চল যাওয়া যাক। ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না, শুধু মাথা নেড়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। যুবকটিও তার পিছু পিছু যেতে যেতে আবার জিজ্ঞেস করলো, এটা কয় নাম্বার? 9। ব্যাস, আর কোনো জবাব এলো না। আর কথা না বাড়িয়ে ধীর পায়ে ক্লাবের ভেতরে ঢুকে পড়ল। ক্লাবের ভেতরে তখন দম বন্ধ করা উষ্ণতা, রকমারি আলোর ঝলকানি, নাচছে তরুণদের উন্মাদনার ভিড়ের উপর। ড্যান্স অন দ্য ফ্লোর এর কান ফাটানো মিউজিকের তালে থেকে সবাই ঝাঁঝা করে চলছে পানীয়র গ্লাস হাতে। পরিবেশটা এক কথায় বেসামাল। এক কোণে অন্ধকারে বসে থাকা দুটি তীক্ষ্ণ দৃষ্টিতে যে কাউকে খুঁজে বেড়াচ্ছে। কিছু মুহূর্তের মধ্যেই কাঙ্ক্ষিত মানুষটি নজরে এলো। সে তার বন্ধুদের সাথে ডান্স ফ্লোরে হেলে দুলে ডান্সে মত্ত। কোণে বসা মানবী সঙ্গে সঙ্গে অপর যুবকটির দিকে তাকালো, চোখ দিয়ে কিছু ইশারা করলো। ইশারা বুঝেই সম্মতি দিয়ে যুবকটি উঠে গেল। সে হেঁটে গিয়ে বার কাউন্টার থেকে একটা পানীয় হাতে নিল। এরপর মঞ্চের দিকে যেতে যেতে ইচ্ছা করে হেলতে দুলতে লাগলো। কিছুক্ষণ এভাবে কাটার পর ঠিক মেয়েটির কাছাকাছি এসেই তার হাতে থাকা গ্লাসটি যেন অসাবধানতায় ধাক্কা খেল। পানীয়টা সোজা গিয়ে পড়ল মেয়েটির দামি টপসের উপর। মেয়েটি যেন রাগে ফেটে পড়ল। নিজের নষ্ট হওয়া পোশাক দেখে তার মেজাজ চড়ে গেছে। কিছু বলতে যাবে, ঠিক তখনই যুবকটি সরি বলে মুখে ফেনা তুলে ফেলল। সরি ম্যাম, আই ডোন্ট নোটিস, আই এম এক্সট্রিমলি সরি। সে এমনভাবে ক্ষমা চাইল যেন সে সত্যি ভুল করেছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকে গেল। এখানে সিনক্রেট করে লাভ নেই সে বোঝে। সে শুধু বিরক্তি নিয়ে বলল, স্টুপিড। চোখ কোথায় নিয়ে ঘোরো, দেখছো না ড্রেসটা পুরো শেষ করে দিলে। বলেই সে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। যুবকটি মেয়েটি চলে যাওয়া দেখলো, এরপর ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলল, যেন মিশন সাকসেস। সে দ্রুত কোণে বসা মানবীর দিকে তাকালো, হাত দিয়ে ইশারা করলো, যেন বলছে বেস্ট অফ লাক, এবার তোমার পালা। বলেই ড্রিঙ্কস হাতে গানের তালে আবারও দুলতে লাগলো। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েটি তখনও নিজের পোশাক পরিষ্কার করতে করতে বিড়বিড় করে যাচ্ছে। তার মেজাজ সপ্তমে। আজাইরা লোক কোথা থেকে উড়ে এসে কে জানে, যত সব ছেঁচড়া কোথাকার, পুরো মুডটা নষ্ট করে দিল। বেশ কিছু গালাগালিও সে নিজেকেই শোনালো। পরিষ্কার করার পর সে আয়নায় খেয়াল করে নিজেকে খুঁটিয়ে দেখতে গিয়ে দেখলো এই ধাক্কাধাক্কিতে তার হালকা মেকআপ নষ্ট হয়ে গেছে। ব্যাগ থেকে একটা লাল লিপস্টিক বের করে সে ঠোঁটে দিতে শুরু করলো, কারণ পাবলিক প্লেসে যাওয়ার আগে তাকে পারফেক্ট লাগা যায়। এই মুহূর্তে তার একমাত্র মনোযোগ লিপস্টিকে। ঠিক তখনই ওয়াশরুমের ভারী দরজাটা নিঃশব্দে বন্ধ হওয়ার শব্দ তার কানে এলো। শব্দটা শুনে সে চমকে উঠল, কিন্তু ঘুরে তাকাতেই কেউ একজন তার মুখে ক্লোরোফর্ম স্প্রে করে দিল। তীব্র ঝাঁঝালো গন্ধটা তার নাকে পৌঁছানোর আগেই সে ধীরে ধীরে অসাড় হয়ে গেল।
হাতে থাকা লিপস্টিকটা পড়ে গেল, চোখ দুটো বন্ধ হয়ে এলো। মুহূর্তের মধ্যে মেয়েটি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটে পড়ল। তার চোখে তখনও আধখোলা, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়তেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বটি এগিয়ে এলো। মুখ থেকে মাস্ক সরাতেই দেখা গেল তার বাঁকা হাসি। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে একটা শীতল পৈশাচিক হাসি। মেঝেতে পড়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইউর টাইম ইজ ওভার লিনা সুইটার্ট। এই বলে সে ডেভিল মার্কা হাসি দিল। তারপর কাউকে কল দিল। তখনই দুজন কালো পোশাক পরিহিত লোক ভিতরে প্রবেশ করলো এবং তারা দ্রুত মেয়েটিকে তুলে নিল। ক্লাব তখন তার উত্তাল মিউজিক নিয়ে মত্ত, কেউ টের পেল না। তারা মেয়েটিকে নিয়ে বেরিয়ে যেতেই সেই কোণের অন্ধকারে বসে থাকা অবয়বটি এবার নড়ে চড়ে উঠল। নিঃশব্দে সে পানীয়র গ্লাসে চুমুক দিল, আর তার ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এতক্ষণ সে নীরবে ওদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল। গ্লাসের কিনারা থেকে চোখ না সরিয়ে সে আপন মনে বিড়বিড় করল, অ্যান্ড ফর হাউ লং উইল দিস কন্টিনিউ, ক্রেজি রিকলেস গার্ল। সে এই বলে আবারও হেসে উঠল এবং গভীর মনোযোগে পানীয় পান করতে লাগলো। রাত পেরিয়ে ভোরের আলো ফুটল ধরনীর বুকে। চারিদিকে তখন পাখির কিচিরমিচির, যেন তারা নতুন দিনের আগমনী গান গাইছে। পূর্ব আকাশে কমলা আর গোলাপি রঙের লালাভা, যা ধীরে ধীরে জানলার কাছ ভেদ করে প্রবেশ করছে মেহেনুরের ঘরে। স্নিগ্ধ সকালের এই শব্দে আর আলোয় ঘুম ভাঙল মেহেনুরের। পিটপিট করে চোখ মেলল সে। আজকের আকাশটা শান্ত, স্নিগ্ধ, যা গতকালের ঝঞ্ঝাটের ঠিক বিপরীত। আস্তে করে বিছানা ছেড়ে উঠে সে আড়মোড়া ভাঙল। এক হাত নিচে আর অন্য হাত উপরে তুলে একটা লম্বা হাই তুলল। সাথে সাথে ঠোঁট ফুলে এক টুকরো হাসি সাথে সাথে ঠোঁটে ফুটল এক টুকরো হাসি। মোলায়েম কণ্ঠে সে বলল, গুড মর্নিং পৃথিবী। এরপর দুহাত জোর করে সে মনে মনে হাজার হাজার শুকরিয়া জানালো আল্লাহর কাছে আরেকটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। এই সুন্দর সকালের নির্মলতা আর শান্তি তার সব ক্লান্তি যেন এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দেয়। বিছানা ছেড়ে সে নামলো, স্লিপার পরে নিল, ঘাড় ঘুরিয়ে দেওয়ালগুলো টাঙানো ঘড়িটার দিকে তাকালো। কাটা তখন 6:30 দেখাচ্ছে। না, দেরি করা যাবে না, ওয়াকিংয়ে যেতে হবে, নিজেকেই বলল সে। তারপর দৃঢ় পায়ে হেঁটে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ওয়াশরুম থেকে বেরিয়ে মেহনুর তৈরি হতে লাগলো ওয়াকিংয়ে যাওয়ার জন্য। একটা কালো স্নিকার, সাথে ব্যাগি প্যান্ট আর হাঁটু পর্যন্ত ঢাকা একটি টপস পরে নিল। সবশেষে ওড়না দিয়ে মাথা ঢেকে হিজাবটা পরে ফেললো, কারণ সে কখনোই হিজাব ছাড়া বাইরে বের হয় না। সঙ্গে নিল একটা জলের বোতল আর কানে হেডফোন। তৈরি হওয়া শেষ, তবে সে একা যাবে না, সাথে মেহেরিনকেও নেবে। বাদ্রটা এখন রাগ দিকে ঘুমাচ্ছে বোধহয়। বেশ বিরক্ত হলো মেহেনুর। প্রতিদিন ওকে ডাকতে ডাকতেই অর্ধেকটা সময় চলে যায়। এসব ভাবতে ভাবতে সে ঘর থেকে বের হলো। তার বাঁ পাশের ঘরটা মেহেরিনের আর ডান পাশেরটা মাহিরের ঘর। মেহেনুর গিয়ে মেহেরিনের ঘরের দরজায় দাঁড়ালো, দেখলো দরজা খোলাই আছে। আসলে মেহেরিন নাকি একা ঘুমাতে ভয় পায়, তাই দরজা খোলা রেখেই ঘুমায়। আগে পিছে না ভেবে মেহেনুর ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে তার বিরক্তি আরও এক দফা বেড়ে গেল। এই মেয়েটা 18 বছর বয়স হয়ে গেছে, তাতেও এর স্বভাবটা পাল্টালো না। এই বলে সে মেহেরিনের দিকে তাকিয়ে চোখ কুচকালো। মেহেরিন বেশ আরামের ঘুম ঘুমাচ্ছে, কিন্তু শোয়ার কি ছিঁড়ি। কম্বলটা মেঝেতে পড়ে আছে, বালিশের উপর পা, আর তার উল্টো দিকে মাথা দিয়ে অগোছালো শরীরে ছড়িয়ে ছিটিয়ে বেঘরে ঘুমাচ্ছে মেহেরিন। মেহনুর একটা দীর্ঘশ্বাস ছিল। এ আর নতুন কি। সে গিয়ে জানলার পর্দা সরালো, তাতে ভোরের স্নিগ্ধ আলো সরাসরি প্রবেশ করলো ঘরে। আলো গিয়ে পড়লো মেহেরিনের চোখে, সাথে সাথে সে চোখ মুখ কুঁচকে ফেললো। ঘুমের ঘরে বিরক্তি নিয়ে বলল, এই কোন শালারে আমার ঘরে এসে আমার চোখে লাইট মারিস, সাহস তো কম না। এই বলে সে পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে দেখলো তার আপু কটমট দৃষ্টিতে কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। মেহেরিনের আপুর রাগী দৃষ্টি দেখে ভ্যাবলার মতো বোকা হাসি দিয়ে আমতা আমতা করতে লাগলো। তখন সময় দেখে নিল, ইস আজকেও লেট, উঠতে পারলাম না তাড়াতাড়ি। এই ভেবে আপুকে মিনমিন করে বলল, ইয়ে আপু, মানে আসলে আমি ইচ্ছে করে
তাকে আর বলতে দিল না। মেহনুর বলল, হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, বের হবো এক্ষুনি। মেহরিন উঠে পড়লো, আড়মোড়া ভেঙে ছুটলো ওয়াশরুমের উদ্দেশ্যে। এখন আর কথা বলে লাভ নেই, পান থেকে চুন খসলেই আপুর ধমক খেতে হবে। তাছাড়া প্রতিদিনের মতো আজও সে দেরি করে ফেলেছে। সে ফ্রেশ হয়ে আপুর মতোই একই ধরনের পোশাকে তৈরি হয়ে গেল। দুই বোন ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো নিচে নামার জন্য। ঠিক তখন মাহির হাঁক ছাড়লো, এই দাঁড়া দাঁড়া, আমিও আসছি। মেহিনুর পেছনে দেখলো মাহির ওয়াকিংয়ের আউটফিট পরে তাদের সামনে হাজির। তুমি যাওনি এখনো? মেহিনুর জিজ্ঞেস করলো। তোদের জন্য অপেক্ষা করছি, একসাথে যাবো তাই। ওকে চলো। এই বলে তিন ভাই বোন একসঙ্গে নিচে নামতে শুরু করলো। মেহেদিন তখনও ঘুমে ঢলছে, বেশ বোঝা যাচ্ছে ঘুম পুরোপুরি হয়নি। তিনজন নিচে নামতেই ডাইনিং রুম থেকে হাঁক ছাড়লেন নেওয়াজ খান। তিনি সোফায় বসে চা খাচ্ছেন আর পেপার পড়ছেন। তিন ছেলে মেয়েকে একসঙ্গে বের হতে দেখে জিজ্ঞেস করলেন, এতক্ষণে সময় হলো? এত দেরিতে মানুষ যায়? মাহির বলল, বাবা আমি আগে চলে যেতাম, শুধু তোমার রাজকন্যাদের জন্য দেরি হয়ে গেল। মেহনুর বলল, একদম না বাবা, আমি আগেই রেডি হয়েছি, শুধু মেহুর জন্য এত দেরি। বলেই সে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন তখনও দাঁড়িয়ে ঝিমোচ্ছে। মনের কথা শুনে সে ঘুমন্ত গলায় বলল, হুম হুম, হ্যাঁ হ্যাঁ। তা দেখে মেহনাজ সাহেব হাসলেন। ওকে রেখে চলে যাও, ঘুমাক কিছুক্ষণ। মেহেরিন জোর করে হুঁশ ফিরিয়ে জবাব দিল, না না বাবা, আমি যাবো আপুদের সাথে। চোখ কষলে বলল, এই দেখো ঘুম উড়ে গেছে, আর নেই। তা দেখে হাসলেন সকলে। তারপর নেওয়াজ সাহেব চায়ে চুমুক দিয়ে ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি ফিরে এসো, নাস্তার টেবিলে যেন সবাইকে পাই। বাবার কথায় সম্মতি জানিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল তারা। দৌড়াতে দৌড়াতে ফারহান তার ভাই ফারিসের কাছাকাছি এসে থামল। শরীর ক্লান্ত, পা চলছে না তার। হাঁপাতে হাঁপাতে ফারিসের পাশে দাঁড়ালো সে। হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে বলল, ভাই আর কত, এবার চলো বাসায়, আমি আর পারছি না। সকাল সকাল মানুষ এভাবে দৌড়ায়, বিরক্তিকর। ফারিস পিছন দিকে ফিরে তাকালো। তার ভাই হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে আর ঢকঢক করে জলের বোতল গিলছে। জলের বোতলটা প্রায় শেষ। ভাইয়ের এই হাল দেখে ফারিসের ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে টিপকে নিকেটে বলল, মাত্র 1 কিলোমিটার হেঁটেই এই হাল? আমার মতো হাঁটলে তো তোকে আর খুঁজে পাওয়া যাবে না। মনে হয় তোর আত্মা তোর শরীর ছেড়ে চলে গেছে। ফারহান চোখ কষলে ফারিসের দিকে তাকালো। আরে আরে রাখো তোমার হাঁটা, আমি তো কাল রাত থেকে এমনিতেই টায়ার্ড, এমনিতেই আমার ঘুম হয় না ঠিক মতো। ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলল। বাহানা দিবি না, তুই তো এমনিতেই রাত 2টার আগে বিছানায় যাস না। চল, আর 10 মিনিট শুধু জোরে হাঁটবি, তারপর বাসায় যাব। ফারহান হতাশ চোখে একবার ফারিসের দিকে তাকালো আর একবার আকাশের দিকে। সে জানে ফারিসের কথা একবারে বের হলে সে আর ফেরা যায় না। 10 মিনিট, ঠিক 10 মিনিট, এরপর কিন্তু আর 1 সেকেন্ডও নয়। এই বলে সে আবার ধীরে পায়ে হাঁটা শুরু করলো। দুই ভাই হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই দেখলো কিছুটা দূরে বেশ কয়েকজন জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। দূর থেকে কী ঘটেছে বোঝা যাচ্ছে না। দুই ভাই একে অপরের দিকে যে সামনে এগোলো কী হচ্ছে দেখার জন্য। সামনে এগোতেই দুই ভাই চরম আশ্চর্য হলো। তারা নির্বাক হয়ে একে অপরের দিকে চেয়ে রইল। ফারহান হতাশ হয়ে বলল, দেখলে ভাইয়া, এরা এখানেও উৎপাত শুরু করে দিয়েছে। তা দেখতেই পাচ্ছি। ফারিস ভুরু কুঁচকে দুই বোনের কার্যকলাপ দেখতে লাগলো। আসলে মেহনুর, মেহেরিন আর মাহির ওয়াকিং করছিল। ঠিক তখনই মাহিরের একটা কল আসে, তাই সে একটু পিছিয়ে যায় আর দুই বোন সামনে এগোচ্ছিল। কিন্তু তখনই মাঝবয়সী একটা লোক ইচ্ছে করে মেহেরিনের গা ঘেঁষে ঘেঁষে দৌড়াতে লাগলো। মেহেরিন বিষয়টা প্রথমে খেয়াল না করলেও যখন লোকটি ইচ্ছে করে বারবার মেহেরিনের গায়ের উপর এসে পড়ছিল তখন সে ব্যাপারটা বুঝতে পারে। মেহেরিন কিছু বলার আগেই মেহনুর সজোরে লোকটার গালে একটা থাপ্পড় মেরে দিল। সে মাত্রই লক্ষ্য করেছে বিষয়টা, তাই কোনো কথা না ভেবে থাপ্পড় ঠাস। থাপ্পড়ের শব্দে আশেপাশের লোকজন চমকে উঠল। সঙ্গে সঙ্গে মেহেরিনও কিছু না ভেবে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল লোকটার অন্য গালে। বদমাস লোক, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তাই না? দুই বোন মিলে লোকটাকে মারতে লোকটা তেড়ে এসে তর্কাতর্কি শুরু করে দিল। আর ঠিক তখনই ফারিস আর ফারহান ওদের সামনে এসে দাঁড়ালো। লোকটি বলল, এত বড় সাহস, এতখানি মেয়ে হয়ে আমার গায়ে হাত তোলো, আমি কিন্তু পুলিশ ডাকবো। লোকটা দাঁতের দাঁত চেপে বলল। মেহনুর তাদেরকে তাচ্ছিল্য স্বরে বলল, বাহ, এ তো দেখি চোরের মায়ের বড় গলা।
মেহেরিনও হাসলো। আসলে আপু দেখছো না, নিজে অন্যায় করে আবার আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। এই বলে উচ্চ শব্দে হাসলো। ফারহান আর ফারিসের মুখে তখন রাগের লাল, তাদের নাকের ডগা পর্যন্ত এসে এই কাণ্ড। ফারিসের আগেই ফারহান এগিয়ে এলো। সে মেহেরিন আর মেহনুরকে আড়াল করে লোকটির দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। ফারহান বলল, কি হয়েছে আপনার? লোকটি তাদের চিনে না, তাই মেয়ে দুটোকে সাহায্য করার জন্য আরও সাহস পেয়ে চেঁচিয়েও বলল, এই দুটো মেয়ে আমাকে সবার সামনে মারলো, আমি এর বিচার চাই। মেহনুর শান্ত গলায় বলল, বিচার চান? আর আপনি যে গায়ে পড়ে আসছিলেন, সেটা কি বিচার চাওয়ার মতো কাজ নয়, অসভ্য লোক? লোকটা তখনও চেঁচিয়ে চলছে, এই মেয়েগুলো আমাকে মারলো, তোমাদের চোখের সামনে মারলো, আমি এটাই বিচার চাই এখন। কিন্তু তার আগে মেহেরিন এগিয়ে এলো। সে লোকটির একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ তখন উপচে পড়া দুষ্টুমি, তার কণ্ঠস্বর বেশ তাচ্ছিল্য। মেহেরিন বলল, আহারে, কী লাগবে আপনার? মলম নাকি স্প্রে? আপনার শরীরে এত চর্বি আর আপনি গায়ে পড়ার জন্য দৌড়ান, কি ভাবেন নিজেকে? লোকটি এই তাচ্ছিল্য সহ্য করতে পারল না। ছি, এত খারাপ ব্যবহার! তোমরা তো গুন্ডা, আমি তোমাদের বাবার নামে রিপোর্ট করব। মেহেরিন কোমরের হাত দিয়ে বলল, বাবার নামে রিপোর্ট? আচ্ছা বেশ, রিপোর্ট করার আগে আমার একটা কথা শুনবেন। আপনার এই গায়ে পড়া থেরাপি কিন্তু ঠিক নয়। আমাদের গায়ে লাগলে আপনার সব চর্বি গলে গিয়ে গলিত লালা জমে যাবে। যান এখান থেকে। আর শুনেন, সকালে ঘুম থেকে উঠে দৌড়ানো শিখবেন। এভাবে কাত হয়ে হেলে দুলে দৌড়ালে আপনার কোমরের রিং বালিশ নষ্ট হয়ে যাবে। ফারহান আর ফারিসের মাথা তখন রাগে টকবক করছে। এই দুই বোন বাড়ির বাইরেও তাদের প্রেস্টিজ শেষ করে ছাড়বে। মেহেরিনের এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মেহনুর রাগে ফুঁসছিল। সে লোকটির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে ছিল, তার চোখে যেন রাগে আগুন হয়ে যাচ্ছে। ফারিস আর ফারহান এই দৃশ্য দেখে নিজেদের চুল ছিঁড়তে বাকি রাখলো। লোকটা যাই করুক, এখন মেহেরিনের এই তাচ্ছিল্যপূর্ব বাড়াবাড়ির কারণে তারাই ফেঁসে যাবে। ফারহান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। ফারহান বলল, চুপ করুন তো, কি হয়েছে সেটা পরে দেখছি, আপনি এখান থেকে যান, নাহলে ঝামেলা আরও বাড়বে। লোকটি পরিস্থিতি বুঝিয়ে ভয়ে ভয়ে কেটে পড়ল এখান থেকে। বেশি কথা বাড়ালে নিজের উপরই এসে পড়বে, তাই এক মুহূর্ত দেরি না করে কেটে পড়ল। মেহেরিন এবার ফারহানের দিকে ফিরল, চোখ যেন আগুন ঝলসাচ্ছে। এই এই যে ছোট হিটলার, আপনাকে কে বলেছে এখানে এসে নাক গলাতে? আপনি এই লোককে যেতে দিলেন কেন? জানেন এই লোক কী করেছে? আমাদেরটা আমরা বুঝে নেব। মেহেরিন দাঁতে দাঁত চেপে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারিস চুপচাপ দাঁড়িয়ে মেহনুরের দিকে তাকিয়েছিল। মেহনুরের ফর্সা মুখ তখন রাগে লাল হয়ে আছে। তার ঠোঁটের নিচে বাঁ পাশে থাকা ছোট কালো কুচকুচে তিলটা যেন রাগের তীব্রতায় আরও বেশি জ্বলজ্বল করছে। ফারিসের নজর এড়ায়নি এই সৌন্দর্য, যার রাগে আরও তীব্র হয়ে উঠেছে। সে হালকা ঢোক গেল, নিজেকে স্বাভাবিক করে সে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই মেহনুর লোকটিকে আবার মারার জন্য এগাতে যাবে। ঠিক সেই মুহূর্তে ফারিস সামনে এগিয়ে গিয়ে সজোরে মেহনুরের এক গালে থাপ্পড় মেরে দিল। ঠাস! মেহনুর হতবম্ব হয়ে গেল। মেহেরিন আর ফারহানও অবাক, তাদের ঝগড়া থেমে গেল। সবাই অবাক চোখে ফারিস আর মেহনুরের দিকে তাকিয়ে আছে। ফারিস রাগে হিস করে উঠল, এত গায়ের জোর! লজ্জা করে না এভাবে রাস্তাঘাটে মারপিট করতে? নিজে তো হয়েছিস, ছোটোটাকেও বানাইছিস সেরকম। লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছিস, খানবাড়ির সম্মান বলে কিছুই নেই তোদের। ফারিস রাগে ফুঁসতে লাগলো, তার কণ্ঠস্বর কাঁপছে। ফারহান ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। সে দ্রুত সেই লোকটি আর জটলা করে থাকা মানুষদের দিকে তাকিয়ে পরিস্থিতি হালকা করার চেষ্টা করলো। ফারহান, আর ভাই, আপনারা ভুলে যান, ভুল হয়ে গেছে, আর ঝামেলা করবেন না, এই বলে সে সবাইকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এদিকে মেহনুর পাথরের মতো স্থির হয়ে গেছে, তার গালে ফারিসের হাতের থাপ্পড়ের লাল দাগ স্পষ্ট। তার চোখে কোনো কান্না নেই, আছে শুধু গভীর জমাট বাঁধা ক্রোধ আর অপমান। সে মাথা উঁচু করে ফারিসের দিকে তাকালো। সেই দৃষ্টি যেন ফারিসের দিকে তীক্ষ্ণ তীব্র ঘৃণা ছুঁড়ে মারছে।
মেহরিন চিৎকার করলো, কি করেছেন ভাইয়া আপনি? আপুকে মারলেন কেন? কিন্তু ফারিস তখন মেহেনুরের দিকে তাকিয়ে একবার চোখ না নামিয়ে বলল, আমার কাছে কোনো এক্সকিউজ যাবি না, এক্ষুনি এখান থেকে তোরা যাবি, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। মেহনুর কিছু বলতে গিয়েও নিজেকে সামনে নিল, তীব্র ঘৃণে চোখ নামিয়ে নিল। কি বলবে এই নির্দয় লোককে, সে তো এমনিতেই পাষাণ। ঠিক সেই সময় মাহির এসে তাদের সামনে দাঁড়ালো, হাঁপাতে হাঁপাতে বলল, কিরে তোরা কোথায় ছিলি? কথা শেষ করতে পারলো না সে। বোনকে গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রচণ্ড অবাক হলো। এ কি নূর, কি হয়েছে তোর? মেহনুর একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে, আরেকবার ফারিসের দিকে। সে পকেটে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে চেয়ে আছে। মেহনুর ছলছল চোখে ফারিসের দিক থেকে চোখ সরিয়ে নিজের ভাইয়ের দিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া চল এখান থেকে, কিছু হয়নি। তোর গালে যে স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে, বল কি হয়েছে? মাহির এবার জোর দিয়ে বলল। মেহনুর আবার নিজের রাগ ধরে রাখতে পারলো না, ঝাঁঝালো কণ্ঠে বলল, বললাম না কিছু হয়নি, তোমরা আসলে আসো, না আসলে থাকো, আমি গেলাম। এই বলে সে দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। বোনকে যেতে থেকে মেহরিনও পিছু নিল। আপু দাঁড়া, এই আপু আস্তে হাঁট, চুপচাপ আয়, না হয় বিদেয় হও আমার কাছ থেকে। মেহনুরের কঠোর গলা শোনা গেল। মেহরিনও চুপচাপ হাঁটতে লাগলো বোনের পিছু পিছু। এদিকে মাহির থমকে দাঁড়িয়ে রইল। বোনদের প্রস্থান দেখে ঘাড় ঘুরিয়ে ফারহান আর ফারিসের দিকে তাকালো। দেখলো ফারিস এক হাত পকেটে রেখে অন্য হাতে ফোন ঘাটছে, আর ফারহান থমথমে মুখে দাঁড়িয়ে আছে। মাহির ফারহানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফারহান, ওরা এমন রিয়াকশন কেন করলো? আর তোরা এখানে কি করছিস? ফারহান থমথমে কণ্ঠে জবাব দিল, ফারিস ভাই মেহেনুরকে মেরেছে। কি? অবাক হলো মাহির। তার চোখ দুটো যেন কপাল ছাড়িয়ে উপরে ওঠার উপক্রম। বোনদের লাগাম টান বেশিবার বেড়ে গেছে ওদের। গম্ভীর স্বরে ফারিস মাহিরের উদ্দেশ্যে বলল। বলার সময় সে এক মুহূর্তেও মাহিরের দিকে তাকালো না, সে যেন তাকে পাত্তা দিতেও নারাজ। কথাটা বলে ফারিস সামনে হাঁটা ধরল। ফারিস আবার বলল, আর কোনদিন রাস্তাঘাটে গুন্ডামি করলে এর চেয়েও খারাপ কিছু হবে, মনে রাখিস। দূরে যেতে যেতে তার কণ্ঠস্বর বেশি আসলো। আশ্চর্য হয়ে মাহির আর ফারহান চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ কে কথা নেই। মাহির তখনও বিশ্বাস করতে পারছে না ফারিস তার বোনকে চড় মেরেছে। যতই ঝামেলা থাকুক না কেন, এই খান বংশের সকল ভাই বোনের মধ্যে গলায় গলায় ভাব, একে অপরের সাথে যোগাযোগ ঠিকই আছে। এ যেন খান বংশের এক অন্যরকম সৌন্দর্য। বাবা চাচাদের ঝগড়া বিচ্ছেদ হলেও তাদের কাছে যেন এই বিচ্ছেদ কিছুই নয়, সবাই সবার খোঁজ রাখে, পাশে থাকে। তবে এর মাঝে ব্যতিক্রম ফারিস, ফারহান এবং মেহরিন আর মেহনুর। এই দুই জোড়া যেন ছোটবেলা থেকে একে অপরের জাতশত্রু, সাপ আর নেউলির মতো তাদের মাঝে ঝামেলায় লেগেই থাকে। কথা কাটাকাটি তাচ্ছিল্য আর সুযোগ পেলে একে অপরেরকে ঘায়েল করার চেষ্টা। কিন্তু দিন শেষে একে অপরের ঢাল হয়ে থাকা, বাইরে কারোর সামান্য আচরণও যেন কেউ কারোর সহ্য করতে পারে না। ফারহান আর ফারিসের রাগ অভিমান যত তীব্রই হোক না কেন, মেহরিন বা মেহনুরের দিকে কোনো বিপদ এলে ফারহান মুহূর্তেই তাদের রক্ষক হয়ে দাঁড়ায়। আবার ফারহান বা ফারিসের বিপদে এই বোনও ঢাল হয়ে যায়। এই মুহূর্তে ফারিস যে মেহনুরকে চড় মেরেছে, তার কারণ সম্ভবত বাইরের লোকদের সামনে তাদের সম্মান রক্ষা করা। কিন্তু এই ঘটনার ফল যে খারাপ হবে তা সে জানে। তবুও বাইরের লোকদের সামনে খান বংশের দুই কন্যার অপমান মেনে নিতে পারেনি ফারিস। তবে এই চরম উত্তেজনার মধ্যেও একটা জিনিস পরিষ্কার, এই চারজনের মধ্যকার সম্পর্ক যতটা জটিল, ঠিক ততটা মজবুত। দিন শেষে তারা একে অপরের ঢাল। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।